খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই জানাবো হেডলাইন। ট্রাম্পের দাবি মেনে অবরুদ্ধ হরমুজ মুক্ত করতে রণতরী পাঠাবে ভারত, বিবৃতি দিল নয়াদিল্লি। এলপিজি পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে, কিন্তু রান্নার গ্যাস নিয়ে নয়া আপডেট কেন্দ্রের। নিয়োগ প্রক্রিয়া অনিয়ম থেকে রাহুলকে নিশানা, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের বিরুদ্ধে কি অভিযোগ বিরোধীদের। ইরান থেকে 550 জন ভারতীয়কে বার করে আনল নয়াদিল্লি। তৃতীয় এক দেশকে ধন্যবাদ জানালেন জয়শঙ্কর। ইরান যুদ্ধ নিয়ে বিভ্রান্তিকর পোস্ট, 19 জন ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ আমির শাহী প্রশাসনের। কি শাস্তি হতে পারে? বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। ইরানের কবজা থেকে অবরুদ্ধ হরমুজকে মুক্ত করতে মিত্র শক্তিগুলির কাছে রণতরী পাঠানোর আবেদন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিল, এই বিষয়ে আমেরিকার সঙ্গে কোনো কথা হয়নি। ইরানের দীর্ঘদিনের বন্ধু ভারত যে মার্কিন স্বার্থ রক্ষায় কূটনৈতিক জটিলতা তৈরি করবে না, এদিনের বিবৃতিতে তা বুঝিয়ে দিল মোদী সরকারের বিশেষ মন্ত্রক। হরমুজের রণতরী পাঠানো নিয়ে ট্রুথ সোশ্যাল একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য ছিল, তিনি আশা করেন যে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন এবং অন্যান্য দেশ যারা ইরানের দ্বারা হরমুজ বন্ধ রাখার ফলে প্রভাবিত, তারা জলপথটিকে নিরাপদ এবং উন্মুক্ত করতে ওই অঞ্চলে যুদ্ধ জাহাজ পাঠাবেন। ট্রাম্প একথা বললেও কোনো দেশ এ বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি। এ বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ভারতেরও যে কোনো কথা হয়নি, সে কথা স্পষ্ট করল নয়াদিল্লি। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা জানি যে বিশেষ বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশ আলোচনা করছে। আমরা এখনো দ্বিপাক্ষিক আলোচনা করিনি, তবে হরমুজের অবরুদ্ধ থাকার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে অত্যন্ত অভ্যন্তরীণ আলোচনা চলছে বলেও জানিয়েছেন রণধীর। পশ্চিম এশিয়া যুদ্ধের জেরে দেশে রান্নার গ্যাস বা এলপিজি সরাসরি নিয়ে উদ্বেগ তৈরি হলেও এখনই গ্যাস পুরোপুরি শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। কেন্দ্রের দাবি, পরিস্থিতি কিছুটা চাপের হলেও দেশের কোথাও এখনও এলপিজি ডিস্ট্রিবিউটরদের কাছে ড্রাই আউট বা সম্পূর্ণ গ্যাস শেষ হয়ে যাওয়ার খবর মেলেনি। সরকারি তথ্য অনুযায়ী দেশ জুড়ে প্রায় 25,000-এরও বেশি এলপিজি ডিস্ট্রিবিউটর রয়েছে। তাদের মধ্যে কোনো ডিস্ট্রিবিউটরই এখনও জানায়নি যে তাদের কাছে সিলিন্ডার একেবারে ফুরিয়ে গিয়েছে। তবে পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে হরমুজ সাময়িক বন্ধ থাকায় আমদানি ও পরিবহন ব্যবস্থায় চাপ তৈরি হয়। সেই পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, বর্তমানে তা সমাধানের পথে। এ প্রসঙ্গে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশে এখনও পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল মজুদ রয়েছে। সমস্ত তেল শোধনাগার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। আমাদের পেট্রোল পাম্পগুলি স্বাভাবিকভাবে কাজ করছে। কোথাও কোনো শুষ্কতা অথবা ফুরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, সোমবারে হরমুজ পেরিয়ে গুজরাতে এসে পৌঁছেছে প্রায় 45,000 মেট্রিক টন এলপিজি বোঝাই জাহাজ শিবালিক। অন্য এলপিজি বোঝাই ভেসেল নন্দা দেবী 17 মার্চ মঙ্গলবার কান্ডালায় নোঙর করবে। এতে দেশের গ্যাস সরবরাহ সংকট কিছুটা হলেও মিটবে বলে মত ওয়াকিবহাল মহলের। শুধু সার্বিক পক্ষপাত দুষ্ট আচরণ নয়, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে বিরোধী সাংসদেরা যে নোটিশ দিয়েছেন, তাতে তার বিরুদ্ধে আরও নানা সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে অন্যতম তার নিয়োগ প্রক্রিয়া অনিয়ম রয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। তাছাড়া গত বছর জ্ঞানেশের নামে আপত্তি জানিয়ে রাহুল যে নোট দিয়েছিলেন তারও উল্লেখ রয়েছে নোটিশে। আনা হয়েছে ভোটে কারচুপিতে মদত দেওয়ার অভিযোগও। শুক্রবার সংসদের উভয় কক্ষে জমা দেওয়া ওই নোটিশে সিইসি পদ থেকে কুমারকে অপসারণের জন্য একটি প্রস্তাব আনার দাবি করা হয়েছে। 193 জন বিরোধী সাংসদ সেখানে সই করেছেন। সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আপত্তি জানিয়ে এবং ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন তারা। সিইসিকে অপসারণের প্রক্রিয়া সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিকে অপসারণের প্রক্রিয়ার মতোই। প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার যুক্তিতেই কেবল অপসারিত করা যেতে পারে তাকে। বিরোধী সাংসদদের 10 পাতার এই নোটিশে 2025 সালের ফেব্রুয়ারিতে লোকসভার বিরোধী দলনেতার জমা দেওয়া একটি ভিন্নমত নোটের উল্লেখ রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিদায়ী সিইসি রাজীব কুমারের উত্তরসূরি মনোনয়নের জন্য বৈঠকে বসেছিলেন। সেখানে জ্ঞানেশের নামে আপত্তি জানিয়ে ওই ডিসেন্ট নোটে রাহুল লিখেছিলেন, কমিটির গঠন এবং প্রক্রিয়া সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং 48 ঘন্টারও কম সময়ের মধ্যে শুনানি হওয়ার কথা থাকা সত্ত্বেও নতুন সিইসি নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যরাতে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত অসম্মানজনক ও অশোভন। যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে 550 জন ভারতীয়কে এখনো পর্যন্ত বার করে আনা হয়েছে বলে সোমবার জানালো বিদেশ মন্ত্রক। আর্মেনিয়ার মধ্যে দিয়ে তাদের যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বের করে আনা হয়েছে। সেজন্য দেশকে ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতিতে ইরানে যেসব ভারতীয় আটকে রয়েছেন তাদের সে দেশের সীমান্ত পেরিয়ে আর্মেনিয়ায় চলে আসার অনুরোধ জানিয়েছে ভারত। সেখান থেকে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে।
যারা আর্মেনিয়া চলে এসেছেন তাদের মধ্যে 70 জনকে রবিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে বিমানে চাপিয়ে দিল্লিতে আনা হয়েছে তাদের। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এখন ব্রাসেলসে রয়েছেন। সেখান থেকে তিনি জানান, ইরান থেকে এখনো পর্যন্ত 550 জন ভারতীয়কে নিরাপদে বার করে আনতে সাহায্য করার জন্য আর্মেনিয়া এবং সেখানকার বাসিন্দাদের অত্যন্ত ধন্যবাদ। সমাজ মাধ্যমে তিনি লেখেন, এই কঠিন সময়ে সাহায্য করার জন্য তাদের প্রশংসা করছি। পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতি নিয়ে সমাজ মাধ্যমে ভুয়ো তথ্য প্রকাশের জন্য 35 জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আরব আমিরশাহী। তাদের মধ্যে 19 জন ভারতীয়। প্রশাসনের বক্তব্য, তাদের পোস্ট করা ভিডিও তথ্য মানুষকে ভুল পথে চালিত করতে পারে। সে কারণে 35 জনের বিরুদ্ধে দ্রুত বিচার চলবে। ধৃতদের দোষ প্রমাণিত হলে 1 বছরের জেল হতে পারে, সঙ্গে প্রায় 25 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। 2 দফায় পদক্ষেপ করেছে আরব আমিরশাহী প্রশাসন। প্রথম দফায় শনিবার 10 জনকে গ্রেপ্তারের নির্দেশ দেয় তারা। তাদের মধ্যে 2 জন ভারতীয়। তারপরে দ্বিতীয় দফায় 25 জনকে গ্রেপ্তারের কথা বলা হয়, তাদের মধ্যে 17 জন ভারতীয়। আরব আমিরশাহী অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল সামস বিবৃতি দিয়ে জানিয়েছেন, সংঘাতের পরিস্থিতি নিয়ে যাতে ভুয়ো খবর প্রচার না হয় সেজন্য গত কয়েকদিন সমাজ মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। তাতে দেখা দিয়েছে অভিযুক্তরা মূলত 3টি দলে বিভক্ত। তাদের কাজকর্মের ভিত্তিতে সে বিভাজন করা হয়েছে। একদল ঘটনার কিছু প্রকৃত ভিডিও পোস্ট করেছে, তার ফলে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে। দ্বিতীয় দল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়ো ফুটেজ প্রকাশ করেছে। তৃতীয় দলটি বিপক্ষের গুণগান করে তথ্য প্রচার করেছে।